অডিও কথনে সবাইকে স্বাগতম। এক ঝড় বৃষ্টির রাতে একটি ৮-৯ বছরের ছোট্ট মেয়েকে কুড়িয়ে পেয়েছিলেন মিসির আলী। পরবর্তীতে সেই পথশিশুটি মিসির আলীর বাসাতেই থাকতে লাগলো। কিন্তু একদিন সে জ্বরের ঘোরে সম্পূর্ণ ইংরেজিতে প্রলাপ বকতে লাগলো। মিসির আলীর তখন সন্দেহ হলো, এই মেয়েটি আসলে কে, কি তার আসল পরিচয়। আমি পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা রহস্য উপন্যাস নিশিথিনী। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম 3 পর্ব আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে দেওয়া হলো। আজকে পড়ছি শেষ পর্ব। রাত 8টা। সাজ্জাদ হোসেন অফিসের টেবিলেই মাথা রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নেবার চেষ্টা করছেন। গত রাতে এক ফোঁটাও ঘুমোননি। দিনের বেলাও ঘণ্টাখানেকের মতো শোবার সময় পাননি এবং খুব সম্ভব আজ রাতটাও তার জেগেই কাটবে। লোহার রড হাতের সেই নগ্নগাত্র আগন্তুক তার সর্বনাশ করে দিয়েছে। পুলিশ বাহিনীর নাকের ডগায় আরেকটি খুন হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। একটি লোক রোজ রাতে লোহার রড হাতে একই জায়গায় ঘোরাঘুরি করে, অথচ তাকে ধরা যাবে না, এটা কেমন কথা? স্যার, আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে চান। সাজ্জাদ হোসেন টেবিল থেকে মাথা তুললেন। তার আর্দালি দাঁড়িয়ে আছে। এই লোকটির কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? তাকে বলে দিয়ে এসেছেন যেন কিছুতেই আগামী 2 ঘন্টার মধ্যে তাকে ডাকা না হয়, অথচ 10 মিনিট পার না হতেই ব্যাটা ডাকতে এসেছে। তিনি বরফ শীতল গলায় বললেন, বলো, আমি নেই। স্যার, আমি বলেছি যে আপনি আছেন। তাতে অসুবিধা নেই। এখন গিয়ে বলো যে আমার আগের কথাটা ঠিক না, উনি আসলে নেই। কোথায় গিয়েছেন কেউ জানে না। স্যার, উনি একজন সাংবাদিক, পত্রিকা অফিস থেকে এসেছেন। সাজ্জাদ হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সাংবাদিকদের বিরাগভাজন হবার মতো কোনো সাহস তার নেই। পত্রিকায় দীর্ঘ আর্টিকেল বের হয়ে যাবে পুলিশ অফিসারের দুর্ব্যবহার। আসতে বলো, আর শোনো, 2 কাপ চা দিতে বলো। সাংবাদিক ভদ্রলোকের নাম মীর উদ্দিন। ভদ্রলোক শুধু যে পেশায় সাংবাদিক তাই নয়, চেহারায়, পোশাকে, এমনকি হাবে ভাবেও সাংবাদিক। প্রশ্নের ধরন ডিটেকটিভের মতো। প্রতিটি বাক্যের শেষে একটি খোঁচা আছে, যা ঠিক সহ্য করা মুশকিল। সাংবাদিক কাজেই সহ্য করতে হবে এবং কিছুতেই চটানো যাবে না। মীর উদ্দিনের কাছ থেকে জানা গেল যে একটি সাপ্তাহিক পত্রিকা নগ্নগাত্র বিভীষিকা এই শিরোনামে একটি প্রচ্ছদ কাহিনী ছাপবে। কাজেই পুলিশের বক্তব্যটি শোনার জন্য তিনি দয়া করে এখানে তাশরিফ রেখেছেন। আমার প্রশ্নের জবাব দিতে আপনার কোনো আপত্তি নেই তো? না, নেই, করুন। নগ্নগাত্র ব্যক্তিটি প্রসঙ্গে আপনার কি ধারণা? তেমন কোনো ধারণা নেই, পাগল টাগল হবে আর কি। তাকে পাগল বলার পিছনে আপনার কোনো যুক্তি? একটাই যুক্তি, কোনো সুস্থ মাথার লোক একটা লোহার রড দিয়ে খুনোখুনি মারামারি করে বেড়ায় না। কেন, সুস্থ লোকও তো খুন খারাপি করে। তা করে, কিন্তু তার পিছনে কোনো মোটিভ থাকে। এর কাণ্ড কারখানার পিছনে কোনো মোটিভ নেই। বুঝলেন কি করে মোটিভ নেই? হয়তো মোটিভ আছে, আপনারা ধরতে পারছেন না। সাজ্জাদ হোসেনের বিরক্তির সীমা রইল না। এ তো মহা তেদড়ের পাল্লায় পড়া গেল। জ্বালিয়ে মারবে মনে হচ্ছে। নগ্ন গাত্রকে নিয়ে পুরনো পল্টন এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে, সেটা কি আপনি জানেন? না, জানি না। কি গুজব? সেটা আপনি নিজেই কষ্ট করে জেনে নেবেন, কারণ পুলিশের উচিত শহরের চালু গুজবগুলোর প্রতি লক্ষ্য রাখা। কি উচিত না? সাজ্জাদ হোসেন জবাব দিলেন না। এই লোকের সঙ্গে কথা যত কম বলা যায় ততই ভালো। আপনি দয়া করে বলুন, লোকটিকে ধরবার ব্যাপারে পুলিশ বাহিনী কি চূড়ান্ত রকমের ব্যর্থতার পরিচয় দেয়নি? না, ধরবার চেষ্টা হচ্ছে, শিগগিরই ধরা পড়বে। হয়তো আজ রাতেই ধরা পড়বে। আচ্ছা, বিদেশে অপরাধীকে ধরবার জন্য ট্রেন্ড পুলিশ কুকুর আছে। এরা গন্ধ শুকে শুকে অপরাধীকে বের করে ফেলে। এখানে এমন কিছু নেই? না, নেই, কারণ এটা বিদেশ নয়, এটা বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে তো পুলিশ বাহিনী একটা মাউন্টেড রেজিমেন্ট আছে।
যার প্রতিটি ঘোড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে কেনা। অপ্রয়োজনীয় ঘোড়ার পেছনে এত টাকা খরচ না করে দু একটা শিক্ষিত কুকুর কি কেনা যায় না? আমাকে এসব বলছেন কেন ভাই? আমি সামান্য ব্যক্তি। এসব কর্তা ব্যক্তিদের বলেন। আমি আপনার মুখ থেকেই শুনতে চাই, উচিত কি উচিত না। উচিত তো বটেই। সাজ্জাদ হোসেন উঠে পড়লেন। শুকনো গলায় বললেন, আমার ডিউটি আছে, আর থাকতে পারছি না। এই সাংবাদিকের সঙ্গে আরো কিছু সময় কাটালে প্যাঁচে পড়ে যেতে হবে। চাকরি নিয়ে টানাটানি হবে। আজকের ইন্টারভিউ দিয়েই তার ভয় ভয় লাগছে, না জানি কি ছাপা হয়। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। চাকরি বাঁচিয়ে চলা ক্রমেই মুশকিল হয়ে পড়ছে। সাজ্জাদ হোসেন জিপ নিয়ে খানিকক্ষণ একা একা পুরনো পল্টন এলাকায় ঘুরলেন। তারপর খুঁজে বের করলেন মিসির আলীর বাড়ি। এটা সেই বাড়ি যা নগ্নগাত্র এসে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। তার জানা ছিল না। মিসির আলীর সঙ্গে এর পরেও তার দেখা হয়েছে, কিন্তু মিসির আলী এ প্রসঙ্গে কোনো কথা বলেননি, যেন একটা বলার মতো কোনো ব্যাপারই না। অথচ মিসির আলীকে ২-৩ বার স্টেটমেন্ট দিতে হয়েছে। একজন ইনভেস্টিগেটিং অফিসার এসে সব দেখে শুনে গিয়েছে। যথেষ্ট হইচই করা হয়েছে এটা নিয়ে। অন্য যে কেউ হলে প্রথম সুযোগেই ঘটনাটা বন্ধুদের বলতো। মিসির আলী বলেননি। লোকটি কি ইচ্ছে করেই নিজেকে আলাদা প্রমাণ করার জন্য এরকম করে? সাজ্জাদ হোসেন কড়া নাড়লেন। মিসির আলী ঘরেই ছিলেন। তিনি দরজা খুললেন। সাজ্জাদ হোসেনকে দেখে বিন্দুমাত্র অবাক হলেন না। তার ভাবভঙ্গি দেখে মনে হলো তিনি যেন বন্ধুর জন্যই অপেক্ষা করছিলেন। সাজ্জাদ হোসেন বললেন, খবর কি তোর? ভালো। খোঁজ নিতে এলাম টিকে আছিস, না নগ্নগাত্র এসে তোকে পিটিয়ে তক্তা বানিয়ে দিয়ে গেছে? না, এখনো বানায়নি। তোর ইমার পাত্তা এখনো লাগাতে পারিনি, পারলেই জানবি। পারার সম্ভাবনা কিরকম? কম, খুবই কম। ঠান্ডা পানি খাওয়াতে পারবি? খুব ঠান্ডা? ঠান্ডা পানি হবে না, ঘরে ফ্রিজ নেই। বাড়িওয়ালার ঘরে নিশ্চয়ই আছে। তোর ইমাকে পাঠিয়ে দে না, নিয়ে আসুক। ঠান্ডা পানি খেতে ইচ্ছে হচ্ছে। মিসির আলী ইমাকে পাঠালেন না, নিজেই ঠান্ডা পানির বোতল নিয়ে এলেন। সাজ্জাদ হোসেন টেবিলে পা তুলে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন। দেখলেই মায়া লাগে। লোকটির উপর দিয়ে ঝড় যাচ্ছে। মিসির আলী বললেন, চা খাবি? না, তোর সোফায় ঘন্টাখানেক শুয়ে থাকবো। সোফায় কেন? বিছানায় শুয়ে থাক। সোফায় হলেই চলবে, বিছানা লাগবে না। তুই কাঁটায় কাঁটায় ১ ঘন্টা পরে ডেকে তুলবি। ঠিক আছে, তুলবো। সাজ্জাদ হোসেন সোফায় লম্বা হলেন এবং দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন। তবে তাকে ডেকে তুলতে হলো না। ঠিক ১ ঘন্টা পরে নিজে নিজে জেগে উঠলেন। প্রাণী হিসেবে মানুষের তুলনা নেই, আর অবচেতন মন সর্বক্ষণ কাজ করে। যথাসময়ে তাকে সজাগ করে দেয়, বিপদের আভাস দিতে চেষ্টা করে। মুশকিল হচ্ছে তার কর্মপদ্ধতি আমাদের জানা নেই। সাজ্জাদ হোসেন বললেন, ১ কাপ চা খাবো, তারপর যাব। আজ সারা রাত ডিউটি। যেভাবেই হোক আজ নগ্নগাত্রকে ধরবই। মিসির আলী শান্ত স্বরে বললেন, ম্যানিয়াকদের ধরা খুব মুশকিল। এদের ইন্দ্রিয় খুব সজাগ থাকে। সজাগ থাকুক আর যাই থাকুক, ব্যাটাকে আজ ধরবই। স্কটল্যান্ড ইয়ার্ডের দেশ খোদ ইংল্যান্ডেও কিন্তু কিছু কিছু ম্যানিয়াকদেরকে ধরতে ৩-৪ বছর সময় লেগেছে। একজনের নাম তুই নিশ্চয়ই জানিস, রোডসাইড স্ট্রাংলার। বেছে বেছে ব্লন্ড মেয়েদের খুন করত। ৬.৫ বছর চেষ্টা করেও কিন্তু ওকে ধরা যায়নি। আমি ধরবো, আজ রাতেই ধরবো। মিসির আলী চুপ করে গেলেন। সাজ্জাদ হোসেন বললেন, উঠি? চা না খাবি বললি? মত বদলেছি, খাবো না। মিসির আলী বললেন, আমি কি তোর সঙ্গে যেতে পারি? আমার সঙ্গে যাবি? কেন? আমি ধানমন্ডির একটা বাড়িতে ঢুকতে চাই। ওরা ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ করে রাখছে এবং বলছে বাড়িতে কেউ নেই। কিন্তু আমি জানি বাড়িতে লোকজন আছে। পুলিশের গাড়িতে করে গেলে দারোয়ান ভয় পেয়ে গেট খুলবে। আজ রাতেই যেতে হবে? হুম। তোকে ঢুকতে দিচ্ছে না কেন? আছে, অনেক ব্যাপার আছে, পরে বলবো।
আমাকে ও বাড়িতে নামিয়ে দিতে তোর কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে থাক। না, অসুবিধা নেই। রাত 10:30টার মতো বাজে। দারোয়ান জেগেই ছিল। মিসির আলি যা ভেবেছিলেন তাই হলো। পুলিশ এসেছে শুনে সে গেট খুলল। মিসির আলি ভেতরে ঢুকে পড়লেন। ওসমান সাহেব এবং তার স্ত্রী দুজনেই দোতলার বারান্দা থেকে দেখলেন মিসির আলি গেট দিয়ে ঢুকছেন এবং বেশ সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আসছেন। ওসমান সাহেব নিচে নেমে এলেন। মিসির আলি বললেন, আপনি ভালো আছেন? ওসমান সাহেব সে প্রশ্নের জবাব দিলেন না, মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। মিসির আলি বললেন, অসময়ে এসেছি, উপায় ছিল না বলেই আসতে হয়েছে। আমি আপনাকে সাহায্য করতে চাই। ওসমান সাহেবের বসার ঘর। রাত প্রায় 11টা। একটি কম পাওয়ারের টেবিল ল্যাম্প ছাড়া ঘরে কোনো আলো নেই। আবছা অন্ধকার। একটি আবছা অন্ধকার ঘরে 3জন মানুষ মুখোমুখি বসেছিলেন। একজন উঠে চলে গেলেন, ফরিদা। তিনি নিঃশব্দে কাঁদছিলেন। যে আলোচনা চলছিল তা তার সহ্য না হওয়ায় উঠে গেছেন। এখন বসে আছেন দুজন, মিসির আলি এবং ওসমান সাহেব। কথাবার্তা এখন বিশেষ হচ্ছে না। ওসমান সাহেবের যা বলার তা বলেছেন। এখন আর তার কিছু বলার নেই। তিনি বসে আছেন মূর্তির মতো। দেখে মনে হচ্ছে তার মধ্যে জীবনের ক্ষীণতম স্পর্শও নেই, যেন একজন মরা মানুষ। মিসির আলি বললেন, আপনি বলছেন ফিরোজকে তালাবন্ধ করে রেখেছেন? হ্যাঁ। কবে থেকে? আজ নিয়ে 6 দিন। এটা তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ এই 6 দিনে বেশ কবার সে বের হয়ে গেছে। পুরনো পল্টন এলাকায় তাকে দেখা গেছে, পত্রিকায় নিউজ হয়েছে। ওসমান সাহেব ক্লান্ত গলায় বললেন, কিভাবে কি হচ্ছে আমি জানি না। আমি যা করেছি সেটা বললাম। তালা দেয়া আছে, আপনি নিজে গিয়ে দেখতে পারেন। সেই তালার চাবি কার কাছে? অর্থাৎ আমি জানতে চাচ্ছি অন্য কেউ তালা খুলে দিতে পারে কিনা। না, পারে না, কারণ চাবি আমার কাছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন তালা বন্ধ করে রাখা সত্ত্বেও সে বের হয়ে পড়ছে? আমি কিছুই বলতে চাচ্ছি না, আপনার যা ইচ্ছা মনে করতে পারেন। মিসির আলি ঠান্ডা গলায় বললেন, আমি কোনো আধিভৌতিক ব্যাপারে বিশ্বাস করি না। একজনকে তালাবদ্ধ করে রাখা হবে কিন্তু তবু সে বের হয়ে যাবে, এটা আর যেই বিশ্বাস করুক, আমি করব না। বিশ্বাস করতে আমি আপনাকে বলছি না, আপনি নিজে গিয়ে দেখুন। সেটা না করে আপনি একই কথা বারবার বলছেন কেন? সেটা বলছি কারণ আমি আগে সমস্ত ব্যাপারটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা করতে চাই। ওসমান সাহেব, আমি আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি এই ছেলেটিকে সুস্থ করে তুলতে চাই। আপনি আমাকে শত্রুপক্ষ মনে করছেন, এটা ঠিক না। আমার কোনো পক্ষ নেই, আমি একজন চিকিৎসক। মিসির আলি উঠে দাঁড়ালেন এবং সহজ স্বরে বললেন, চলুন ফিরোজের ঘরটা দেখে আসি। আপনি একাই যান, আমি যাব না। আপনি যাবেন না কেন? আমার সহ্য হয় না, আমি নিজেও পাগল হয়ে যাব। মিসির আলি একাই রওনা হলেন। ফিরোজের ঘর নিঃশব্দ। সে এই গরমেও চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তার মুখের দিকে তাকিয়ে মিসির আলি চমকে উঠলেন। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, গালের হনু উঁচু হয়ে আছে। সেই উজ্জ্বল গৌরবর্ণের কিছুই নেই, কেমন কালি মেরে গেছে। মিসির আলি লক্ষ্য করলেন ফিরোজের হাতের নখ বড় বড় হয়েছে। নখের নিচে ময়লা জমে দেখাচ্ছে শকুনের নখের মতো। ঘুমের মধ্যেই ফিরোজ পাশ ফিরল। মিসির আলি লক্ষ্য করলেন সে হাঁ করে ঘুমোচ্ছে এবং মুখ দিয়ে লালা পড়ে বিছানায় একটা বেশ বড় অংশ চটচটে হয়ে আছে। কুৎসিত একটা দৃশ্য। ঘরের একটিমাত্র দরজা, সেখানে সত্যি সত্যি বিরাট একটা তালা ঝুলছে। দুদিকে দুটি বিশাল জানালা, জানালায় লোহার গ্রিল। সেই গ্রিল ভেঙে বের হওয়া অসম্ভব। সুস্থ মানুষের দূরের কথা, একজন পাগলও সেই চেষ্টা করবে না। মিসির আলি বসার ঘরে ফিরে এলেন। ওসমান সাহেব বললেন, ঘর যে বন্ধ, এটা আপনার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন বলুন সে কিভাবে বের হয়?
ফিরোজের ঘরের সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমের ভেতরটা আমি দেখতে পাইনি, তবে আমার ধারণা বাথরুমে বেশ বড় একটি ভেন্টিলেটর আছে এবং ফিরোজ সেই ভেন্টিলেটর দিয়ে বের হয়। ওসমান সাহেব নড়ে চড়ে বসলেন, সিগারেট ধরালেন। মিসির আলি লক্ষ্য করলেন সিগারেট ধরাতে গিয়ে তার হাত কাঁপছে। মিসির আলি বললেন, এক্ষুনি আপনি ভেন্টিলেটর বন্ধ করার ব্যবস্থা করুন, আজ রাতে যেন সে বের হতে না পারে। হ্যাঁ, করছি। আমি এখন চলে যাব, কিন্তু কাল ভোরে আবার আসব। আপনার দারোয়ানকে বলে দিন যাতে সে আমাকে ঢুকতে দেয়। হ্যাঁ, আমি বলবো। মিসির আলি সাহেব, বলুন। আমার ছেলে কি কোনোদিন সুস্থ হয়ে উঠবে? নিশ্চয়ই হবে, হতেই হবে। এত রাতে আপনি বাড়ি গিয়ে কি করবেন? থেকে যান এখানে। না, থাকতে পারবো না। আমার সঙ্গে একটা ছোট্ট মেয়ে থাকে, সে একা ভয় পাবে। আপনি দেরি না করে ভেন্টিলেটরটা বন্ধ করার ব্যবস্থা করুন। করছি, এক্ষুনি করছি। ফরিদা ঘরে ঢুকলেন। তাকে খুব উদ্বিগ্ন ও চিন্তিত মনে হলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম এবং তিনি কাঁপছেন, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। ফরিদা থেমে বললেন, মিসির আলি সাহেব, ফিরোজ জেগেছে, আপনাকে ডাকছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। কেমন আছো ফিরোজ? ভালো আছি, তুই কেমন আছিস? মিসির আলি চমকে উঠলেন। ভারী গম্ভীর গলায় কথা বলছে ফিরোজ, চোখে মুখে একটা তাচ্ছিল্যের ভঙ্গি। সে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। তুই তুই করে বলছি বলে রাগ করছিস না তো? তুই তো আবার প্রফেসর মানুষ। রাগ করছি না, তবে দুঃখিত হচ্ছি। সবাইকে সবার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। তা উচিত, কিন্তু মুশকিল কি জানিস? সারা জীবন তুই ছাড়া কোনো সম্বোধন করিনি। আমাকে চিনতে পারছিস তো? তুই তো গিয়েছিলি আমাদের বাড়িতে। মিসির আলি চুপ করে রইলেন। যে কথা বলছে সে ফিরোজ নয়, ফিরোজের দ্বিতীয় সত্তা, সেকেন্ড পার্সোনালিটি। কিরে, চুপ করে আছিস কেন? ভয় পাচ্ছিস? আহা। না, ভয় পাচ্ছি না। খাঁচায় আটকে রেখেছিস, ভয় পাবি কেন? ছেড়ে দে, তারপর দেখি তোর কত সাহস। আমার সাহস কম? এই তো একটা সত্যি কথা বললি। হ্যাঁ, তোর সাহস কম, তবে তোর বুদ্ধি আছে। মাথা খুব পরিষ্কার। বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো। আমি কারো শত্রু নই। বাজে কথা বলিস না। তুই আমার শত্রু, মহাশত্রু। কেমন করে? তুই ফিরোজকে সারিয়ে তুলতে চাচ্ছিস। ওকে সারিয়ে তুললে আমি যাব কোথায়? ডান্ডাপেটা করব কিভাবে? তুই বল। ডান্ডাপেটা করতেই হবে? করব না? বলিস কি তুই? আমাকে পিটিয়ে মেরে ফেলেছে, আমি ছেড়ে দেব? পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবো। লাভ কি তাতে? লাভ লোকসান জানি না। ছোট চৌধুরী লাভ লোকসানের পরোয়া করে না। তোকে আমি একটা শিক্ষা দেব। এক বাড়ি মেরে টপ করে মাথা ফাটিয়ে দেব। গলগল করে ঘিলু বের হয়ে আসবে, ছিটকে আসবে রক্ত। বড় মজার ব্যাপার হবে। তবে তুই দেখতে পাবি না, আফসোসের কথা। মিসির আলি তাকিয়ে দেখলেন এ বাড়ির প্রায় সবাই এসে জড়ো হয়েছে। চোখ বড় বড় করে শুনছে এই অস্বাভাবিক কথোপকথন। কাঁদছেন শুধু ফরিদা। ফিরোজ হিস হিস করে উঠল। কি, চুপ করে আছিস যে? কথা বলছিস না কেন? ভয় পেয়েছিস? ভয় পেয়ে শেষটায় মেয়ে মানুষের আঁচল ধরলি? লজ্জা করে না? কার কথা বলছো? ওরে হারামির বাচ্চা, তুই জানিস না কার কথা বলছি? তোর পেয়ারের নীলু বেগম, যার ইয়ে দুটি। কুৎসিত কথা সব, সে এক নাগাড়ে বলে যেতে লাগলো। কদর্য অশ্লীলতা, যা ছাপার অক্ষরে লেখার কোনো উপায় নেই। ফিরোজ যেসব কথা বলতে লাগলো তার ভগ্নাংশ অশ্লীলতম পর্ণ পত্রিকায় থাকে না। ফরিদা দ্রুত ঘরে চলে গেলেন। কাজের লোকগুলি মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ওসমান সাহেব ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠলেন, শাট আপ! ফিরোজ হাসি মুখে তাকালো ওসমান সাহেবের দিকে।
যেন খুব মজার কথা বলছে এমন ভঙ্গিতে বলতে লাগলো, আমাকে ইংরেজিতে গাল দিচ্ছে। বাহ, বেশ মজা তো। কাকে তুই ইংরেজিতে গাল দিচ্ছিস? তোর নাড়ি নক্ষত্র আমি জানি। সালেহা নামের কাজের মেয়েটির সঙ্গে তুই কি করেছিস বলে দেব? খুব মজা পেয়ে গিয়েছিলি তাই না? কদিন খুব সুখ করে নিলি। বলবো কি করেছিলি? বলবো? কি, পালিয়ে যাচ্ছিস কেন? লজ্জা লাগছে? ফুর্তি করার সময় লজ্জা লাগেনি? একটা ঘটনা বরং বলেই ফেলি। ওসমান সাহেব বললেন, মিসির আলি সাহেব, আপনি চলে আসুন। আপনি বসার ঘরে গিয়ে বসুন, আমি আসছি। তুই যাচ্ছিস না কেন? কথাগুলো শুনতে মজা লাগছে। তারপর কিছু কুৎসিত কথা বলল। মিসির আলি গম্ভীর গলায় বললেন, ফিরোজ, চুপ করো। ঠিক আছে, চুপ করলাম। তুই আজ রাতে কোথায় থাকবি? বাসাতেই থাকবো। তাহলে দেখা হবে। না, দেখা হবে না। বাথরুমের ভেন্টিলেটর বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিরোজের কয়েক সেকেন্ড সময় লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর লন্ডভন্ড কাণ্ড করল। চেয়ার ভাঙলো, লাথির পর লাথি বসাতে লাগলো পালঙ্কে। কাপ বাটি ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। চোখে দেখা যায় না এমন ব্যাপার। ভয়াবহ উন্মত্ততা। মনে হয় না এ কোনোদিন শান্ত হবে। মিসির আলি একটি সিগারেট ধরালেন। ফিরোজ চাপা গলায় গর্জন করছে, ক্রুদ্ধ পশুর গর্জন। সমস্ত আবহাওয়াই দূষিত হয়ে গেছে। নরকের একটি ক্ষুদ্র অংশ নেমে এসেছে এখানে। মিসির আলি দাঁড়িয়ে থাকা লোকদের বললেন, তোমরা যাও, বারান্দার বাতি নিভিয়ে দাও, ও আপনা আপনি শান্ত হবে। নাজনীন একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে। স্বপ্নটি দেখেছে ছাড়া ছাড়া ভাবে। তবু সব মিলিয়ে একটি অর্থ দাঁড় করানো যায়, এবং অর্থটি ভয়াবহ। নাজনীন দেখেছে একটি ছোট্ট ঘরের এক প্রান্তে একটি বিছানা। বিছানাটিতে সাদা চাদর মুড়ি দিয়ে একজন লোক শুয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ আরেকজন লোক ঘরে ঢুকলো। লোকটার হাতে একটা লোহার রড। লোকটি টান দিয়ে ঘুমিয়ে থাকা লোকটির ওপর থেকে চাদর সরিয়ে ফেলল। লোকটির মুখ দেখা যাচ্ছে, এবং সেটি একটি পরিচিত মুখ, মিসির আলির মুখ। স্বপ্নের মধ্যে প্রচণ্ড একটা শব্দ হলো, এবং দেখা গেল মিসির আলির মাথা ফেটে চৌচির হয়ে গেছে। নাজনীন জেগে উঠল চিৎকার করে। স্বপ্ন এত ভয়াবহ হয়? নাজনীন বাকি রাতটা আর ঘুমোতে পারল না। 6 রাকাত নফল নামাজ পড়ল, কোরআন শরীফ পড়ল। মন শান্ত হলো না। নাজনীনের মা বললেন একটা সদকা দিয়ে দিতে, প্রাণের বদলে প্রাণ। সেই সদকা তো ভোর না হবার আগে দেয়া সম্ভব নয়, কিন্তু ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করাই কঠিন। নাজনীন ফুপিয়ে ফুপিয়ে খানিকক্ষণ কাঁদল। সে জানে এটা স্বপ্ন, স্বপ্ন কখনো সত্যি হয় না, তবু এমন লাগছে কেন? ভোর হবার সঙ্গে সঙ্গেই সে একটি টেলিগ্রাম পাঠালো, সাবধানে থাকবেন। টেলিগ্রামটি পাঠিয়েই মনে হলো এর অর্থ তো উনি কিছুই বুঝবেন না। 3 ঘন্টা পর দ্বিতীয় একটি টেলিগ্রাম করলো। এই টেলিগ্রামটি বেশ দীর্ঘ। চাচা, আপনার সম্বন্ধে খুব খারাপ স্বপ্ন দেখেছি। একটি লোক লোহার রড দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিয়েছে। আপনাকে অনুরোধ করছি সাবধানে থাকবেন, নাজনীন। নিজের মেয়েকে চিনতে না পারার মতো কষ্টের কি কিছু আছে? জাহিদ সাহেব বসে বসে তাই ভাবেন। তার বড় অস্থির লাগে। জীবনের শেষ প্রান্তে এসে কেমন নিঃসঙ্গ হয়ে পড়লেন। এরকম হবে জানতেন। 2 মেয়ে বড় হবে, এদের বিয়ে হবে, আলাদা জীবন হবে। তিনি পড়ে থাকবেন একা। এই অবস্থা তিনি স্বীকার করে নিয়েছেন। পুরোপুরি সেরকম অবশ্য হয়নি। এক মেয়ে তার সঙ্গেই আছেন, কিন্তু এই মেয়েকে তিনি চিনেন না। এ এক অচেনা নীলু। আজ দুপুরে ভাত খেতে গিয়ে দেখেন মাংসের ভুনা তরকারি এবং খিচুড়ি করা হয়েছে। তিনি অবাক হয়ে বললেন, আজ খিচুড়ি যে? নীলু বলল, তুমি খেতে চেয়েছিলে তাই। জাহিদ সাহেব খেতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু কাউকে সে কথা বলেননি। নীলুর সঙ্গে গতকাল রাত থেকেই তার কোনো কথা হয়নি, অথচ সে ঠিকই জানল। শুধু আজই নয়, এরকম প্রায়ই হয়। বড় অস্বস্তি লাগে।
শুধু অস্বস্তি নয়, একটু ভয় ভয়ও করে। এক এক রাতে ভয়টা অসম্ভব বেড়ে যায়। কেন বাড়ে তাও তিনি জানেন না। তার ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যান, যেখানে কেউ তার কোনো খোঁজ পাবে না। প্রথম এরকম হলো বিলুর বিয়ের 4 দিন পর। বিলু নেই, বিয়ে বাড়ির আত্মীয় স্বজনরা সব চলে গেছে, বাড়ি একেবারেই খালি। মন টন খারাপ করে জাহিদ সাহেব নিজের ঘর ছেড়ে ঘুমোতে গেলেন নীলুর পাশের ঘরে। একজন কেউ থাকুক আশেপাশে, যাতে ডাকলে সাড়া পাওয়া যায়। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। সামনের জীবন কেমন কাটবে তাই নিয়ে ভাবতে লাগলেন। মৃত স্ত্রীর কথা মনে করে খানিকক্ষণ কাঁদলেন। প্রথম জীবনে একটি ছেলে হয়েছিল, 1.5 বছর বয়সে মারা যায়। মিষ্টি কথা বলতো, পাখিকে বলতো বাকি, ফুলকে বলতো কুল। অনেকদিন পরে মৃত ছেলের কথা মনে করেও চোখ মুছলেন। আর ঠিক তখন এক অদ্ভুত ব্যাপার হলো। চাপা ফুলের তীব্র গন্ধে অভিভূত হয়ে গেলেন তিনি। ব্যাপার কি? ফুলের গন্ধ আসছে কোত্থেকে? তার নিজের একসময় বিরাট ফুলের বাগান ছিল, সেসব আর কিছুই নেই। বাগান জঙ্গল হয়েছে। জাহিদ সাহেব অবাক হয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই নূপুরের শব্দ শুনলেন। খুব হালকা কিন্তু স্পষ্ট। এর মানে কি? তিনি নীলুর ঘরের সামনে দাঁড়ালেন। আশ্চর্য, নীলু যেন কার সঙ্গে কথা বলছে। গভীর রাতে কে এসেছে নীলুর ঘরে? জাহিদ সাহেব ভয়ার্ত গলায় ডাকলেন, নীলু, ও নীলু। নীলু প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলল। কার সঙ্গে কথা বলছিস? আছে একজন, তুমি চিনবে না। জাহিদ সাহেব ঘরে উঁকি দিলেন, কাউকে দেখতে পেলেন না। নীলু বলল, ঘুমিয়ে পড়ো বাবা, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? জাহিদ সাহেব বললেন, কি হচ্ছে এসব? কার সঙ্গে কথা বলছিলি? ও তুমি বুঝবে না বাবা। বুঝবো না মানে? বুঝবো না মানে কি? অনেক কথা বাবা, পরে তোমাকে বলবো। না, এখনই শুনবো। নীলু বলল, এবং নীলুর কথা তিনি কিছুই বুঝলেন না। কেউ নীলুর সঙ্গে আছে, যে নীলুকে তার মহাবিপদ থেকে রক্ষা করেছিল। কি অদ্ভুত কথা! জাহিদ সাহেব দারুণ দুশ্চিন্তায় দিন কাটাতে লাগলেন। তার ধারণা হলো নীলুর বড় কোনো অসুখ হয়েছে। তিনি ডাক্তারদের সঙ্গে কথা বললেন, দুজন পীরের কাছ থেকে তাবিজ আনালেন। সেই সব তাবিজ পড়তে নীলু কোনো আপত্তি করল না। ডাক্তারদের ওষুধপত্র খেতেও তার কোনো অনীহা দেখা গেল না। কিন্তু তাতে কোনো লাভ হলো না, হবেও না কোনোদিন। তার বাকি জীবন কাটবে অদ্ভুত এই নীলুকে সঙ্গে নিয়ে, যাকে তিনি চেনেন না, বোঝেন না, যে মনের কথা বুঝে ফেলে, যার ঘরে অপরিচিত এক রমণী কণ্ঠ শোনা যায় এবং দমকা হাওয়ার মতো চাপা ফুলের গাঢ় গন্ধ যাকে হঠাৎ ঘিরে ফেলে। আজ বুধবার, আকাশে মেঘ নেই, রৌদ্রোজ্জ্বল একটি সুন্দর সকাল। জাহিদ সাহেব অনেকদিন পর উৎফুল্ল বোধ করলেন। তার মনে হলো দুঃস্বপ্ন কেটে যাবে, নীলু ভালো হয়ে যাবে, তার চমৎকার একটি বিয়ে হবে, ছেলেপুলে আসবে তাদের সংসারে। সেই সব ছেলে মেয়েদের নিয়ে তার শেষ জীবন ভালোই কাটবে। একজন মানুষ তো সারা জীবন দুঃখী থাকতে পারে না। দুঃসময়ের পর আসে সুসময়। জীবনচক্রের এই এক কঠিন নিয়ম। তবে কারো কারো ক্ষেত্রে দুঃসময়টা দীর্ঘ হয়, এই যা, যেমন তার হয়েছে। জাহিদ সাহেব ডাকলেন, নীলু, নীলুমা। অনেকদিন পরে তার কণ্ঠে আনন্দ ঝরে পড়ল। নীলু এলো না। তিনি উঁকি দিলেন নীলুর ঘরে। তার ঘর অন্ধকার, দরজা জানালা বন্ধ, পর্দা টেনে দেয়া, ঘরের বাতাস ভারী হয়ে আছে। কি হয়েছে নীলু? কিছু হয়নি। এভাবে শুয়ে আছিস কেন? শরীর ভালো না? তিনি নীলুর কপালে হাত দিলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। নীলুর চোখ মুখ রক্তবর্ণ। তিনি হতভম্ব হয়ে বললেন, কি হয়েছে মা? কিছু হয়নি। কিছু হয়নি মানে? তোর গায়ে তো প্রচন্ড জ্বর। কখন জ্বর এলো? ডাক্তার ডাকা দরকার, এক্ষুনি দরকার। বাবা, এই নিয়ে তুমি ভাববে না, কাউকে ডাকার দরকার নেই। দরকার নেই বললেই হলো? বাবা, তোমার পায়ে পড়ি,
আমাকে একা থাকতে দাও, বিরক্ত করো না। ভয় নেই, জ্বর সেরে যাবে। জাহিদ সাহেব লক্ষ্য করলেন নীলু কাঁদছে। মা, কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি বাবা, আমি সেরে যাব। আমি আবার আগের মতো হব। যে আমার সঙ্গে থাকতো সে আমাকে বলেছে। সে কে? আমি নিজেও জানি না সে কে। এক মহাবিপদে সে আমাকে রক্ষা করেছিল। বাবা, তুমি যাও। জাহিদ সাহেব মুখ কালো করে ঘর থেকে বের হয়ে এলেন। চমৎকারভাবে যে দিনটি শুরু হয়েছিল সেটি খান খান হয়ে ভেঙে পড়ল। তিনি খবরের কাগজ হাতে নিয়ে একা একা বারান্দায় বসে রইলেন। সন্ধ্যার ঠিক পরপর মিসির আলি নিউ ইস্কাটন রোডের যে 3 তলা দালানের সামনে এসে দাঁড়ালেন। তার নাম নিকুঞ্জ। লোকজন বিশাল প্রাসাদ তৈরি করে নাম দেয় কুটির। এরকম বাড়ির নাম কেউ কুটির রাখে? বাড়ির সামনে ফুটবলের মাঠের মতো বড় লন। লনের ঘাস বড় বড় হয়ে আছে। লনের চারদিকে একসময় ফুলের বাগান ছিল, এখন নেই। শ্বেত পাথরের একটি শিশু মূর্তি, সম্ভবত ফোয়ারা, তাতে শ্যাওলা পড়েছে। চারদিকে অবহেলা ও অযত্নের ছাপ। মিসির আলির মনে হলো এ বাড়ির মালিক দেশে থাকেন না। চাকর বাকরদের হাতে বাড়ির দায়িত্ব দিয়ে তিনি বিদেশে থাকেন। হঠাৎ হঠাৎ আসেন, আবার চলে যান। মিসির আলি খানিকটা শঙ্কিত বোধ করলেন। বাড়ির মালিক এস আকন্দ সাহেবের সঙ্গে তার দেখা হওয়া খুব জরুরি। কারণ মিসির আলির ছাত্র শেষ পর্যন্ত ইমা নামের একটি মেয়ের খবর পত্রিকায় পেয়েছে। খবরের শিরোনামে হারিয়ে গেল ইমা, ডল হাতে 3 বছর বয়সী একটি বালিকার ছবি আছে খবরের সঙ্গে। মেয়েটি তার বাবা মার সঙ্গে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। খুব চঞ্চল মেয়ে, সারাদিন ছুটোছুটি করেছে। স্টিমারে উঠে তার খুব ফুর্তি। একজন আয়া তার সঙ্গে সঙ্গে। বরিশাল থেকে স্টিমার ছাড়ার কিছুক্ষণ পরে আয়া দেখল ইমা নেই। সিঁড়ি দিয়ে দোতলা থেকে একা একা নিচে নেমে গেছে। আয়া ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে গেল। ইমার বাবা মা তখনও কিছু জানেন না। তারা টেলিস্কোপিক লেন্স লাগিয়ে দূরের একটি মাছ ধরা নৌকার ছবি তোলার চেষ্টা করছেন। এ জাতীয় বাড়িগুলোতে সাধারণত দারোয়ান এবং কুকুর থাকে, কিন্তু এ বাড়িতে দুটোর কোনোটাই দেখা যাচ্ছে না। মিসির আলি অনেকটা দ্বিধা নিয়েই গেটের ভিতর ঢুকলেন। কলিং বেল থাকার কথা, তাও চোখে পড়ছে না। তবে বাড়িতে লোক আছে, আলো জ্বলছে। আচ্ছা, এরকম হওয়া কি সম্ভব যে এ বাড়িতে এস আকন্দ নামের কেউ থাকেন না? এককালে ছিলেন, এখন নেই। কিংবা খবরের কাগজে যে এস আকন্দের কথা আছে উনি সেই ব্যক্তি নন? হওয়া অসম্ভব নয়। তবে সাজ্জাদ হোসেন বেশ জোর দিয়েই বলেছেন এটিই সেই ঠিকানা। খবরের কাগজের কাটিং থেকে ঠিকানা বের করার দায়িত্ব দেয়া হয়েছিল সাজ্জাদ হোসেনকে। এটি মনে হচ্ছে তিনি ঠিকই করেছেন। কলিং বেল খুঁজে পাওয়া গেল না। মিসির আলি দরজায় ধাক্কা দিলেন। দরজা খুলে গেল প্রায় সঙ্গে সঙ্গেই। কাকে চান? এটা কি আকন্দ সাহেবের বাড়ি? এস আকন্দ? জি। উনি কি আছেন? তার সঙ্গে দেখা করতে এসেছি। উনি খুবই ব্যস্ত, আজ রাত 2টোর ফ্লাইটে লন্ডনে যাচ্ছেন। আপনার কি দরকার বলুন? আমার খুবই দরকার। আমাকে বলুন। আমি তাকেই চাই, বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় নেব। ঠিক আছে, বসুন, আমি দেখি। মিসির আলি সাহেব বসার ঘরে একা একা দীর্ঘ সময় পর্যন্ত বসে রইলেন। বসার ঘরটি সুন্দর। অসংখ্য দর্শনীয় জিনিসপত্র দিয়ে জবরজং করা হয়নি। ঘাস রঙের একটা কার্পেট, নিচু নিচু বসার চেয়ার, দেয়ালে একটি মাত্র পেন্টিং। 4-5 জন গ্রামের ছেলে মেয়ে পুকুরে সাঁতার কাটতে নেমেছে। অপূর্ব ছবি। ছবিটির জন্যই বসবার ঘরে একটি মায়া মায়া ভাব চলে এসেছে। মিসির আলি মনে মনে ঠিক করলেন তার কোনোদিন টাকা পয়সা হলে এরকম করে একটি ড্রয়িং রুম সাজাবেন। সেরকম টাকা পয়সা অবশ্য তার হবে না, সবার সব জিনিস হয় না। আপনি কি আমার কাছে এসেছেন? আমি সাবির আকন্দ। মিসির আলি ভদ্রলোককে দেখলেন। বেশ লম্বা, শ্যামলা গায়ের রং, বয়স 40-এর কাছাকাছি। মুখে একটি কঠিন ভাব আছে, তবে চোখ দুটি বড় বড়, যা মুখের কঠিন ভাবের সঙ্গে মানাচ্ছে না। আমি আপনাকে কোনো সময় দিতে পারবো না, আমি আজ 1টায় চলে যাচ্ছি। আমি আপনার বেশি সময় নেব না।
আপনি পত্রিকার এই কাটিংটুকু একটু দেখুন। আকন্দ সাহেব দেখলেন। কাটিংটি ফিরিয়ে দিয়ে মিসির আলির পাশে বসে ক্লান্ত স্বরে বললেন, এটা আপনি আমাকে দেখাচ্ছেন কেন? কিছু কিছু জিনিস আমি মনে করতে চাই না। এটা হচ্ছে তার একটি। মিসির আলি বললেন, আমার সঙ্গে একটি মেয়ে থাকে। আমার ধারণা ও ইমা। ভদ্রলোক কোনো কথা বললেন না। তার মুখের একটি পেশিও বদলালো না। আপনার এই মেয়ের কি খুব ছোটবেলায় ওপেন হার্ট সার্জারি হয়েছিল? হ্যাঁ, ইংল্যান্ডে। ওর বয়স তখন 2 বছর। তারপর একটু থেমে জিজ্ঞেস করলেন, আমি কি আপনার পরিচয়টি জানতে পারি? পারেন। আমার নাম মিসির আলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম শিক্ষক। আকন্দ সাহেব সিগারেট ধরিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে টানতে লাগলেন। মিসির আলি বললেন, আমি বুঝতে পারছি ঘটনার আকস্মিকতা আপনাকে কনফিউজড করে ফেলেছে এবং এটা যে আপনারই মেয়ে তা আপনি বিশ্বাস করতে পারছেন না। ভদ্রলোক কিছু বললেন না। মিসির আলি বললেন, একবার এই মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে এবং জ্বরের ঘোরে বলতে থাকে, মামি ইট হার্টস, মামি ইট হার্টস। তখনই আমার প্রথম মনে হলো। মিসির আলি কথা বন্ধ করে আকন্দ সাহেবের দিকে তাকালেন। ভদ্রলোকের মুখ রক্তশূন্য। মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বেন। তারপর আনন্দ আর যন্ত্রণা একসঙ্গে মেশানো গলায় আকন্দ সাহেব থেমে থেমে বললেন, খুব ছোটবেলায় হার্টের অসুখে কষ্ট পেত। তখন বলতো, মামি ইট হার্টস। ওর নাভিতে একটি কালো জন্মদাগ আছে। আমি বলতে পারছি না, তবে এই মেয়ে আপনারই মেয়ে কিনা তা বোঝার একমাত্র উপায় হচ্ছে ডিএনএ টেস্ট। আপনার এবং এই মেয়ের রক্ত পরীক্ষা করে সেটা বলে দেয়া সম্ভব। এটা একটা অভ্রান্ত পরীক্ষা। জানি, তার দরকার হবে না। আমি আমার মেয়েকে দেখলেই চিনতে পারবো। আমি কি এখনই যেতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, পারেন। আমি আমার স্ত্রীকেও সঙ্গে নিতে চাই। নিশ্চয় সঙ্গে নেবেন। ভদ্রলোক উঠে দাঁড়ালো। তার সমস্ত মুখে বিন্দু বিন্দু ঘাম। তিনি বললেন, আপনি কি করেন? এই প্রশ্ন আগে একবার করা হয়েছে এবং তার জবাবও দেয়া হয়েছে। তবু মিসির আলি দ্বিতীয়বার জবাব দিলেন। আকন্দ সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, আমার মেয়েটি কি করে আপনার ওখানে? মিসির আলি শান্ত স্বরে বললেন, ও আছে কাজের মেয়ে হিসেবে। ভাত টাত রেঁধে দেয়, বিনিময়ে খেতে পায় এবং থাকতে পায়। ভদ্রলোক চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, যেন তিনি মিসির আলির কথা বুঝতে পারছেন না। তিনি ফিসফিস করে নিজের মনে কয়েকবার বললেন, কাজের মেয়ে, কাজের মেয়ে। বুধবার, সময় রাত 8:21। মিসির আলি ভেবেছিলেন পিতা কন্যা এবং মাতার মিলন দৃশ্যটি চিরদিন মনে রাখার মতো একটি দৃশ্য হবে, কিন্তু বাস্তবে সেরকম হলো না। কোনো হইচই, কোনো কান্নাকাটি কিছুই হলো না। ভদ্রলোক এবং তার স্ত্রী অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন হানিফার দিকে। এভাবে তাকিয়ে থাকার কিছু ছিল না। হানিফা দেখতে অবিকল তার মায়ের মতো। নাকের ডগায় তার মায়ের মতো একটি তিল পর্যন্ত আছে। ভদ্রলোক বললেন, আমরা তোমার মা বাবা। তুমি খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে। এখন আমরা তোমাকে নিতে এসেছি। হানিফা ফ্যাল ফ্যাল করে তাকালো মিসির আলির দিকে। মিসির আলি হাসলেন, সাহস দিতে চেষ্টা করলেন। এরকম একটি নাটকীয় মুহূর্তের জন্য তিনি হানিফাকে প্রস্তুত করে রেখেছিলেন। তাকে বলেছিলেন যে তার বাবা মার খোঁজ করার চেষ্টা করা হচ্ছে, খোঁজ পাওয়া যাবে। ভদ্রমহিলা এগিয়ে এসে হানিফার হাত ধরলেন। মিসির আলি ভেবেছিলেন এই মহিলাটি হয়তো কিছুটা আবেগ দেখাবেন, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদবেন, কিন্তু তিনি তা করলেন না। হয়তো আবেগকে সংযত করলেন। মহিলার গলার স্বর ভারী মিষ্টি। তিনি মিষ্টি গলায় বললেন, মা, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? দেখো, আয়নায় তাকিয়ে দেখো, আমি অবিকল তোমার মতো দেখতে। মিসির আলি ওদের সামনে থেকে সরে গেলেন। বাইরের একজনের উপস্থিতি হয়তো এদের কাছে ভালো লাগবে না। তারা চলে গেলেন 15 মিনিটের মধ্যে। যাবার আগে মিসির আলি বললেন, ওর জিনিসপত্রগুলি নিয়ে যান। ভদ্রমহিলা কঠিন স্বরে বললেন, কোনো কিছুই নেবার প্রয়োজন নেই। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যাবার আগে এস আকন্দ সাহেব অত্যন্ত শুকনো গলায় একবার শুধু বললেন, আমাকে কষ্ট করে খুঁজে বের করার জন্য আপনাকে ধন্যবাদ।
ব্যাস, এইটুকুই। মিসির আলি ভেবে পেলেন না এরা তার সঙ্গে এমন আচরণ করলেন কেন। তাদের মেয়েটি তার বাসায় গৃহভৃত্য ছিল, এইটি কি তাদের মর্মপীড়ার কারণ হয়েছে? এত বিচিত্র কেন মানুষের মন? অবশ্য তাদের বিচিত্র আচরণের অন্য একটি ব্যাখ্যাও দাঁড় করানো যেতে পারে। হয়তো আজকের এই ঘটনার আকস্মিকতায় তারা হকচকিয়ে গেছেন। আচার আচরণে অস্বাভাবিকতা এসে পড়েছে এই কারণেই। মিসির আলি হঠাৎ লক্ষ্য করলেন তার চোখ দিয়ে পানি পড়ছে। হানিফা নামের মেয়েটির জন্য তার খারাপ লাগছে, বেশ খারাপ লাগছে। মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। কখন যে এই মেয়েটি মায়া জড়িয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেননি। হানিফার সঙ্গে তার আর কোনোদিন দেখা হবে না। ওরা নিশ্চয়ই তাদের মেয়েকে নিয়ে এখানে আসবেন না। তিনি নিজেও যাবেন না, কারণ তিনি কোনো পিছুটান রাখতে চান না, কিংবা কে জানে একদিন হয়তো যাবেন। দেখবেন ঝড়ের রাতে পাওয়া ভিখিরি মেয়েটিকে রাজরানী বেশে কেমন লাগছে। সে কি মনে রাখবে তার দুঃসহ শৈশব? যদি রাখে তবেই সে জীবনে অনেক বড় হবে, এবং তার ধারণা এই মেয়েটি তা মনে রাখবে। মিসির আলি চোখ মুছে নিজের ঘরে ঢুকলেন। বারবার চোখ ভিজে উঠছে কেন? তার মতো একজন শুকনো ধরনের মানুষের হৃদয়ে এত ভালোবাসা কোত্থেকে এলো? দরজায় নক হচ্ছে। কে এলো এত রাতে? মিসির আলি দরজা খুলে অবাক হয়ে দেখলেন আকন্দ সাহেব। তাদের গাড়ি দূরে দাঁড়িয়ে। তিনি শুধু একা নেমে এসেছেন। মিসির আলি অবাক হয়ে বললেন, কি ব্যাপার? বাসার কাছাকাছি পৌঁছবার পর মনে হলো আপনাকে আমি যথাযথ ধন্যবাদ দেইনি। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। আপনার নেই, আপনি সাধারণ মানুষের ঊর্ধ্বে, কিন্তু আমি নিতান্তই সাধারণ মানুষ। ভদ্রলোক জড়িয়ে ধরলেন মিসির আলিকে এবং ছেলে মানুষের মতো চিৎকার করে কাঁদতে লাগলেন। ভদ্রলোকের স্ত্রী হানিফাকে নিয়ে নেমে এসেছেন গাড়ি থেকে। তিনি শক্ত করে হানিফার হাত ধরে রেখেছেন, যেন হাত ছেড়ে দিলেই মেয়েটি পালিয়ে যাবে। মিসির আলি কোমল স্বরে বললেন, শান্ত হন, আপনি শান্ত হন, আসুন ভেতরে গিয়ে বসি। ভদ্রলোক ধরা গলায় বললেন, প্লিজ আরো কিছুক্ষণ আপনাকে জড়িয়ে রাখার সুযোগ দিন, প্লিজ। বুধবার, সময় রাত 10:40। ওসমান সাহেবের ঘুমের সময় হয়ে গিয়েছে। ইদানিং তিনি সিডাক্সিন না খেয়ে ঘুমাতে পারেন না। তিনি উঠলেন, একটি সিডাক্সিন ট্যাবলেট খেয়ে মাথায় পানি ঢাললেন, হাত মুখ ধুলেন। বিছানায় যাবার আগে রোজকার অভ্যাস মতো উঁকি দিলেন ফিরোজের ঘরে। গত 3 দিন 3 রাত ধরে ফিরোজ তার ঘরে আটক। 2 দিন 2 রাত সে ছটফট করেছে, জিনিসপত্র ভেঙেছে, খাবার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, কিন্তু আজ সারাদিন তেমন কিছু করেনি। ভাত টাত কিছুই খায়নি, তবে কোন রকম চিৎকার এবং হইচই করেনি। এখন সম্ভবত করবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার পাগলামি বাড়ে, অস্থিরতা বাড়ে। ওসমান সাহেব ফিরোজের ঘরের সামনে দাঁড়িয়ে বেশ অবাক হলেন। ফিরোজ শান্ত ভঙ্গিতে বসে আছে, গায়ে একটি শার্ট, চুল আঁচড়িয়েছে, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি নেই, শেভ করেছে এবং সম্ভবত গোসলও করেছে। ওসমান সাহেব নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কেমন আছো ফিরোজ? ফিরোজ ঘাড় ঘুরিয়ে তাকালো এবং সহজ স্বাভাবিক গলায় বলল, ভালো আছি, তুমি কেমন আছো বাবা? ভালো ভালো, আমি ভালো আছি, বেশ ভালো। ওসমান সাহেবের বিস্ময়ের সীমা রইল না। কি অদ্ভুত কাণ্ড! ফিরোজ কি সুস্থ? নিশ্চয় সুস্থ। বাবা, মাকে ডাকো, খিদে পেয়েছে, ভাত খাবো। নিশ্চয়ই খাবি, নিশ্চয়ই। কি দিয়ে খাবি? যা আছে তাই দিয়েই খাবো, স্পেশাল কিছু লাগবে না। লাগবে না কেন? নিশ্চয়ই লাগবে। দাঁড়া, ডাকছি তোর মাকে। তোর শরীরটা এখন ভালো, তাই না? হ্যাঁ, ভালো। বাবা, আমার ঘরটা খুব নোংরা হয়ে আছে, একটু ঝাড়ু দিতে বলো। তালা খোলার দরকার নেই, জানালা দিয়েই দাও। ওসমান সাহেব ঝাড়ু এনে দিলেন এবং ছুটে গেলেন স্ত্রীকে খবর দিতে। ফরিদাকে ঘুম ভাঙিয়ে তুলে এনে দেখেন ফিরোজ ঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছে। কত সহজ এবং স্বাভাবিক তার ব্যবহার। ফরিদার চোখে পানি এসে গেল। মা, ভাত দাও আমাকে, খুব খিদে লেগেছে। দিচ্ছি বাবা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। জানালার শিকের ফাঁক দিয়ে দিও না মা,
নিজেকে জন্তুর মতো লাগে, মনে হয় আমি চিড়িয়াখানার একটা পশু। না না, জানালা দিয়ে খাবার দেব না, টেবিলে খাবার দিচ্ছি, তুই চেয়ার টেবিলে বসে খাবি। আর শোনো মা, আমার বিছানার চাদর টাদর বদলে দাও, ধবধবে সাদা চাদর দেবে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। আনন্দে ফরিদা বারবার মুখ মুছতে লাগলেন। সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তাদের দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে। খাবার টেবিলে ভাত সাজিয়ে ওসমান সাহেব ফিরোজের ঘরের চাবি খুললেন। ফিরোজ বেরিয়ে এলো, তার হাতে লোহার রড, তার পরনে একটি কালো প্যান্ট, খালি গা। সে থমথমে গলায় বলল, কি ভয় লাগছে? ভয়ের কিছু নেই, মিসির আলীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ও আমার চিকিৎসা করবে। ওসমান সাহেব একটি কথাও বলতে পারলেন না। ফিরোজ হেঁটে হেঁটে গেল গেটের কাছে। দারোয়ানকে ঠান্ডা গলায় বলল গেট খুলে দিতে। দারোয়ান গেট খুলে দিল। টিপটিপ বৃষ্টি পড়ছে। আকাশে মেঘের পরে মেঘ জমতে শুরু করেছে। রাস্তায় কেন যে স্ট্রিট লাইট নেই। ফিরোজ লম্বা লম্বা পা ফেলে অন্ধকারে নেমে গেল। জাহিদ সাহেব রাত 11টার দিকে একজন ডাক্তার ডেকে আনলেন। নীলুর আকাশ পাতাল জ্বর। তিনি নিজে হতবুদ্ধি হয়ে গেছেন। ডাক্তারের অবস্থাও তাই। ডাক্তার মুখ শুকনো করে বলল, এই মেয়েকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি আমার ডাক্তারি জীবনে এত জ্বর কারো দেখিনি। আপনি মেয়েটির মাথায় বরফ চাপা দেবার ব্যবস্থা করুন। আগে টেম্পারেচার কমাতে হবে। ফ্রিজে বরফ ছিল না। তারা দুজন ধরাধরি করে নীলুকে বাথরুমে নিয়ে ঝর্ণার কল খুলে দিল। পানির ধারার স্রোতে যদি গায়ের তাপ কমানো যায়। নীলু পড়ে আছে মরার মতো, তার চোখ রক্তবর্ণ। সে কিছুক্ষণ পর পরই মাথা ঘুরিয়ে চারিদিকে তাকাচ্ছে এবং ফিসফিস করে বলছে, স্যারের বড় বিপদ, তুমি কি তাকে দেখবে না? এইটুকু কি তুমি আমার জন্য করবে না? জাহিদ সাহেব ডাক্তারকে বললেন, এইসব কি বলছে ডাক্তার সাহেব? প্রলাপ বকছে, ডেলিরিয়াম। আপনি মেয়ের কাছে থাকুন, আমি অ্যাম্বুলেন্সের জন্য যাচ্ছি। টেলিফোন আছে তো? জি আছে, বসার ঘরে। ডাক্তার সাহেব দ্রুত নিচে নেমে গেলেন। নীলু কাতর স্বরে বলল, বাবা, তুমি খানিকক্ষণ আমাকে একা থাকতে দাও, আমি ওর সঙ্গে কথা বলি। কার সঙ্গে কথা বলবি? যে আমার সঙ্গে থাকে তার সঙ্গে। ওর সাহায্য আমার ভীষণ দরকার। বাবা প্লিজ, তুমি আছো বলে সে আমার সঙ্গে কথা বলতে পারছে না। বাবা, তোমার পায়ে পড়ি। নীলু সত্যি সত্যি হাত বাড়িয়ে বাবার পা স্পর্শ করল। জাহিদ সাহেব বারান্দায় গিয়ে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গেই চাঁপা ফুলের তীব্র সুবাস পেলেন। স্পষ্ট শুনলেন নূপুর পায়ে কে যেন হাঁটছে। নীলুর কথাও শোনা যাচ্ছে, আমার এত বড় বিপদে তুমি কি আমাকে দেখবে না? অপরিচিত একটি কণ্ঠস্বর শোনা গেল। জাহিদ সাহেব কিছু বুঝতে পারলেন না। তিনি এক মনে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। বুধবারের মধ্যরাত্রি। মিসির আলীর রুটিনের ঝামেলা শুরু হয়ে গেছে। ঘরে রান্না হয়নি। তাকে রাতে হোটেলে খেয়ে আসতে হয়েছে। ডাল গোশত নামের যে খাদ্যটি তিনি কিছুক্ষণ আগে গলাধঃকরণ করেছেন তা এখন জানান দিচ্ছে। মিসির আলী পেটে ব্যথা নিয়ে জেগে আছেন। ফুড পয়জনিং এর লক্ষণ কিনা কে জানে। পেটের ব্যথা ভুলে থাকবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে থ্রিলার জাতীয় কোনো রচনায় মনোনিবেশ করা। কিন্তু ঘরে এ জাতীয় কোনো বই নেই। তবু মিসির আলী বুকশেলফের কাছে গেলেন। সবই একাডেমিক বই। একটি সায়েন্স ফিকশন পাওয়া গেল, হর্সম্যান ফ্রম দ্য স্কাই। তেমন কোনো ইন্টারেস্টিং বই নয়, আগে একবার পড়েছেন। তবুও সেই বই হাতে নিয়ে বিছানায় গেলেন এবং তখন ইলেকট্রিসিটি চলে গেল। বৃষ্টি ও বাতাস দুই থেমে গেছে। তবুও মাঝরাতে লোডশেডিং হবার কথা নয়, কিন্তু ঢাকা শহরে ইলেকট্রিসিটির কোনো ঠিক ঠিকানা নেই। মিসির আলী অত্যন্ত বিরক্ত মুখে ড্রয়ার খুললেন। আশ্চর্যের ব্যাপার, ড্রয়ারে বড় বড় দুটি মোমবাতি পাওয়া গেল। হানিফা নিশ্চয়ই এক সময় কিনে রেখে দিয়েছে। মিসির আলী মোমবাতি জ্বালিয়ে বই খুললেন। দ্বিতীয়বার পড়বার সময় বইটি অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। কিছুক্ষণের মধ্যেই তিনি শারীরিক ব্যথা ভুলে আগ্রহ নিয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলেন। চমৎকার লেখা। এক ভোরবেলায় মস্কো শহরের প্রাণকেন্দ্রে এক ভোর শহরের আগমন হলো। লোকটির চেহারা কুৎসিত। মাথায় সার্কাসের ক্লাউনের টুপির মতো এক টুপি।
সে তার ঘোড়া নিয়ে নানান খেলা দেখাতে শুরু করলো। দেখতে দেখতে তাকে ঘিরে ভিড় জমে গেল। এত মজার একটি বই আগেরবার পড়তে এত বাজে লাগছিল কেন? মিসির আলি উঠে দাঁড়ালেন। চা বানাবেন। চা খেতে খেতে আরাম করে পড়া যাবে। তার মনে হলো মোমবাতির আলোয় বই পড়ায় আলাদা একটা আনন্দ আছে। আধো আলো, আধো ছায়া। বইয়ের জগৎটিও তো তাই, অন্ধকার এবং আলোর মিশ্রণ। লেখকের কল্পনা হচ্ছে আলো, পাঠকের বিভ্রান্তি হচ্ছে অন্ধকার। নিজের তৈরি উপমা নিজের কাছেই চমৎকার লাগলো তার। তিনি নিজেকে বাহবা দিয়ে সিগারেটের জন্য পাঞ্জাবির পকেটে হাত দিতেই দরজায় খুব হালকাভাবে কে যেন কড়া নাড়ল। মিসির আলি ঘড়ি দেখলেন। রাত প্রায় 1টা। এত রাতে কে আসবে তার কাছে? তিনি বিস্মিত স্বরে বললেন, কে? কে? কোনো জবাব পাওয়া গেল না। মিসির আলি গলা উঁচিয়ে বললেন, কে ওখানে? আমি। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। নীলুর গলা। সে এত রাতে এখানে কি করছে? পাগল নাকি? কি ব্যাপার নীলু? নীলু জবাব দিল না। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। মিসির আলি ছুটে গিয়ে দরজা খুললেন। নীলু নয়, ফিরোজ দাঁড়িয়ে আছে। ফিরোজের দুটি হাত পেছন দিকে। সে হাতে সে কি ধরে আছে তা মিসির আলির বুঝতে অসুবিধা হলো না। তার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তিনি হাসতে চেষ্টা করলেন। কেমন আছো ফিরোজ? নীলুর গলা তো চমৎকার ইমিটেট করলে। এসো ভেতরে এসো। ইস, ভিজে গেছো দেখছি। ফিরোজ ভেতরে ঢুকলো। পলকের জন্যে মিসির আলির ইচ্ছা করলো ছুটে পালিয়ে যেতে, কিন্তু তিনি পারলেন না। তার পা পাথরের মতো ভারী হয়ে গেছে। অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে কথা বলার চেষ্টা করলেন। কিছু খাবে ফিরোজ? চা খাবে? ঠান্ডা চাটা ভালো লাগবে। ইনফ্যাক্ট আমি চা বানানোর জন্যই উঠেছিলাম। ফিরোজ দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সে মাঝে মাঝে ঠোঁট টিপে হাসছে। মিসির আলি বললেন, বসো ফিরোজ, দাঁড়িয়ে আছো কেন? এতক্ষণ শুয়ে শুয়ে বই পড়ছিলাম, একটা সায়েন্স ফিকশন। তুমি কি সায়েন্স ফিকশন পড়ো? ফিরোজ এবার শব্দ করে হাসল। মিসির আলি শিউরে উঠলেন। কি অমানসিক হাসি! এই হাসির জন্ম পৃথিবীতে নয়, অন্য কোনো ভুবনে। অচেনা ভয়ঙ্কর এক ভুবন, যার কোনো রহস্যই মিসির আলির জানা নেই। মিসির আলির সমস্ত শরীর ঘামে ভিজে গেল। তিনি বহু কষ্টে বললেন, তুমি কি আমাকে মেরে ফেলবে ফিরোজ? হ্যাঁ। কেন ফিরোজ, আমি কি তোমার ক্ষতি করেছি? ফিরোজ তার জবাব দিল না। লোহার রডটি উঁচু করল। মিসির আলি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়েছিলেন। চিৎকার দিতে ইচ্ছে করল, চিৎকার দিতে পারলেন না। তার কাছে শুধু মনে হলো মোমবাতির আলো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠছে, এবং আশ্চর্যের ব্যাপার, ছোটবেলার একটি স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। গ্রীষ্মের প্রচণ্ড গরমের এক দুপুরে তিনি ঝাঁপিয়ে পড়েছেন ব্রহ্মপুত্রের শীতল জলে। ঠান্ডা ও ভারী সেই পানি। মাছের চোখের মতো সেই স্বচ্ছ জলে ইচ্ছে করে তলিয়ে যেতে। মৃত্যুর আগে গত জীবন চোখের সামনে একবার হলেও ভেসে ওঠে। এটা কি সত্যি? হয়তো সত্য, নয়তো হঠাৎ করে ভুলে যাওয়া শৈশবের এই ছবি চোখে ভাসবে কেন? মিসির আলি কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার আগেই লোহার রড প্রচণ্ড বেগে নেমে এলো তার দিকে। চারদিকে সীমাহীন অন্ধকার, তীব্র ও তীক্ষ্ণ ব্যথা, এক গভীর শূন্যতা। মিসির আলি বুঝতে পারছেন তিনি তলিয়ে যাচ্ছেন। তার চারদিকে সীমাহীন জলরাশি। তিনি কিছু বলতে চেষ্টা করলেন, বলতে পারলেন না। মিসির আলি, মিসির আলি, তাকাও তুমি, তাকিয়ে দেখো। মিসির আলি চোখ মেললেন। মোমবাতি জ্বলছে, আলো এবং আঁধার। তিনি কি বেঁচে আছেন, নাকি এটা মৃত্যুর পরের কোনো জগৎ, কোনো অদেখা ভুবন? মিসির, মিসির। কে কথা বলে? কোত্থেকে আসছে কিন্নর কণ্ঠ? ঘাড় ঘুরিয়ে কিছু দেখার উপায় নেই। সমস্ত শরীর অসহ্য ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে এত কষ্ট, এত কষ্ট আছে পৃথিবীতে। কোথায় ফিরোজ, কোথায়?
মিসির, মিসির আলি, আর কোনো ভয় নেই, সে পালিয়ে গেছে। আমি এসেছি, তাকাও আমার দিকে। কে পালিয়ে গেছে? কে কথা বলছে? কার দিকে তাকাতে বলছে? মিসির আলি তাকাতে গিয়ে ব্যথায় নীল হয়ে গেলেন। মুখ ভর্তি করে বমি করলেন। টকটকে লাল রক্ত এসেছে বমিতে। ফুসফুস ফুটো হয়েছে। পাঁজরের হাড় ঢুকে গেছে ফুসফুসে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই কারণে। মিসির আলির চোখে জল এসে গেল। এত কষ্ট, এত কষ্ট। মিসির, কে তুমি? তাকিয়ে দেখো। মিসির আলি তাকালেন। যন্ত্রণা এবং ব্যথার জন্যই কি তিনি এই অদ্ভুত দৃশ্য দেখছেন? হ্যালুসিনেশন? মিসির আলি, আমি কে বলো তো? জানি না কে। ভালো করে দেখো। চোখ নামিয়ে নিচ্ছ কেন? আমার সঙ্গে কথা বলতে থাকো, তাতে ব্যথা ভুলে থাকবে। বলো আমি কে? মিসির আলি আবার মুখ ভর্তি করে বমি করলেন। আমিই সেই দেবী। তুমি তো আমাকে বিশ্বাস করো না, নাকি এখন করছো? তুমি আমার কল্পনা, উইশফুল থিঙ্কিং। দেবী আবার কি? আমিই কিন্তু তোমাকে বাঁচিয়েছি। দেবী মূর্তি খিলখিল করে হেসে উঠল। কি চমৎকার হাসি, কি অপূর্ব সুরধ্বনি। ঘরে চাপা ফুলের গন্ধ, তীব্র সৌরভ। হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন হচ্ছে। হ্যালুসিনেশন ছাড়া এ আর কিছুই নয়। দেবী হাসল। চাপা ফুলের গন্ধ কি দেবীর গা থেকেই আসছে? তাকে রক্ত মাংসের মানবীর মতোই লাগছে। ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি কষ্ট। মিসির আলি হাঁপাতে হাঁপাতে বললেন, দেবী, আমার কষ্ট কমিয়ে দাও। আমাকে বিশ্বাস করছো তাহলে? না। কেন করছো না? এ জগতের সমস্তই কি যুক্তিগ্রাহ্য? এই আকাশ, অনন্ত নক্ষত্রপুঞ্জ, তুমি কি বলতে চাও? এর কোথাও কোনো রহস্য নেই? এই সামান্য প্রশ্নের জবাব কি তোমার জানা আছে? বলো, তুমি জানো? আজ জানি না, কিন্তু একদিন জানবো। আমি না জানলেও আমার পরবর্তী বংশধর জানবে। মিসির আলি, তুমি বড় অদ্ভুত লোক। মিসির আলি কাতর কণ্ঠে বললেন, আমার ব্যথা কমিয়ে দাও, আমার ব্যথা কমিয়ে দাও। দেবী হেসে উঠল। মৃদু স্বরে বলল, আমায় বিশ্বাস করছো না, অথচ ব্যথা কমিয়ে দিতে বলছো? বড় কষ্ট, বড় কষ্ট। তোমার বন্ধু চলে আসছে, তোমাকে হাসপাতালে নিয়ে যাবে। তুমি আবার সুস্থ হয়ে উঠবে। এবং মজার ব্যাপার কি জানো? নীলুর সঙ্গে বিয়ে হবে তোমার। যদি কোনোদিন হয়, আমার কথা মনে করো। মিসির আলি আচ্ছন্ন হয়ে পড়তে লাগলেন। তিনি দেবীর কথা এখনো শুনতে পাচ্ছেন। কি অপূর্ব কণ্ঠ, কি অলৌকিক সৌন্দর্য। কিন্তু এ সবই মায়া, অসুস্থ ব্যথা জর্জরিত মনের সুখ কল্পনা। প্রকৃতি চাচ্ছে নারকীয় কষ্ট থেকে তার মন ফিরিয়ে নিতে। সেজন্যই সুখের স্বপ্ন দেখিয়ে তাকে ভোলাচ্ছে। হয়তো নীলুর সঙ্গে তার বিয়ে হবে, তাতে কিছুই প্রমাণিত হয় না। প্রমাণ বড় কঠিন জিনিস, বড় কঠিন। মিসির আলি কাতর কণ্ঠে বললেন, কষ্ট কমিয়ে দাও, কষ্ট কমিয়ে দাও। অপরূপা নারী মূর্তি চাপা ফুলের গন্ধ ছড়াতে ছড়াতে দূরে সরে যাচ্ছে। তার পায়ে ঝুমঝুম করছে নূপুর। কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। কে সে? সাজ্জাদ হোসেন? ওরা কি ধরে ফেলেছে ফিরোজকে? ওকে সুস্থ করে তুলতে হবে। ইসিটি দিয়ে দেখলে হয়। কিংবা কে জানে, হয়তো এখন সে সুস্থ। তাকে একবার আঘাত করেই তার চেতনা ফিরে এসেছে। হানিফা, হানিফা কেমন আছে? কোথায় আছে? সুখে আছে তো? আহ, বড় কষ্ট। কেউ আমাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। আমি তলিয়ে যেতে চাই অতল অন্ধকারে। বড় কষ্ট। সাজ্জাদ হোসেন দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। টর্চের আলো ফেললেন মিসির আলির মুখে। সাজ্জাদ হোসেনের মুখে এক ধরনের প্রশান্তি লক্ষ্য করা গেল। কারণ নগ্নগাত্র আগন্তুককে কিছুক্ষণ আগেই ধরা হয়েছে। খুবই আশ্চর্যের ব্যাপার, পুলিশকে সে প্রথম যে কথাগুলি বলে তা হচ্ছে, আপনারা আমার স্যারকে বাঁচানোর চেষ্টা করুন।
এক্ষুনি হাসপাতালে নিয়ে যান আর আমার বাবাকে টেলিফোন করে বলুন আমি ভালো হয়ে গেছি। স্যারের বাসায় একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে আমাকে ভালো করে দিয়েছে। গল্পের অধিকাংশ চরিত্রই কাল্পনিক। পরিচিত কিছু চরিত্র এবং কিছু ঘটনা ব্যবহার করেছি, তবে কাউকে হেয় করার জন্য করা হয়নি। মানুষের প্রতি আমার মমতা মিসির আলির মতো হয়তো নয়, কিন্তু খুব কমও নয়। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা নিশিথিনের শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কমেন্ট করে আপনার গল্প শোনার অনুভূতি অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।